মাত্র 18 বছর বয়সে নিবিড় আমাদের বাড়ির পরিচালিকার মেয়েকে ধর্ষণের পর খুন করেছিল। জিয়ানার পা থেমে গেল সেখানেই। চোখের পাতা অল্প কেঁপে উঠল, হয়তো কয়েক সেকেন্ড সময়। আবার নিজেকে নিজেই সান্ত্বনা দিল। তাতে তোর কিছু না জিয়ানা, তুই তো জানিস সে স্যাডিস্ট, মানসিকভাবে স্টেবল না। আবারও সামনে চলতে শুরু করলো জিয়ানা। থেমে যেতে হলো মেহেদির পরবর্তী কথায়। তার কাছে যে মেয়েগুলো রাত কাটায় প্রত্যেকজনকে খুন করে, তার কাছে যে মেয়েগুলো রাত কাটায় প্রত্যেকজনকে খুন করে নিবিড়। এবার এমন মিথ্যাচারে জিয়ানার ধৈর্য ছুটে গেল। সাইকেল ফেলে মেহেদির দিকে এগিয়ে গিয়ে ঠাঠিয়ে পরপর 2বার থাপ্পড় লাগালো। তারপর শার্টের কলার শক্ত করে ধরে ঝাঁঝালো স্বরে বলল, তাতে তোর কি? তুই সেই বদলোক না যে ভরা সমাবেশে আমার হাজবেন্ডকে বেজন্মা বলেছিলি? তোর কথা যদি ধ্রুব সত্য হয়, আমি জিয়ানা সেটা বিশ্বাস না করে ডিঙিয়ে যাবো আলগোছে। তোকে আমি খুব ভালো করেই চিনেছি। নেক্সট টাইম নিজের এই পাছার মতো মুখটা বন্ধ রাখবি, আর সুখের কাজে কিংবা আশেপাশে ভিড়বি না একদম। তোর পরিবারের ধার সে ধারে না, বুঝেছিস? মেহেদি একেবারেই অপ্রস্তুত ছিল। এমন কিছু ঘটবে খুনাক্ষরেও টের পায়নি। রাগান্বিত কাজ থেকে জিয়ানাকে দেখে তার ঘোর লেগে গেল। পাতলা ঠোঁটের ওঠানামার কার্যক্রম আর রাগে নাক লাল হয়ে যাওয়া দেখে মেয়েদের পুরুষ মস্তিষ্কে একসাথে মাল্টি কালারের রং জ্বলে উঠল। তার এই 30 বছরের জীবনে শত শত নারীকে ভোগ করার মাঝে এমন অ্যালার্ট বাজেনি। আজ তার ছোটবেলার সেই কথাটা আবারও মনে পড়ল। নিবিড়ের জিনিসগুলো সবসময় বেস্ট হয়, আর সেটা কেড়ে নিয়ে নিজের করার জন্য মেহেদির জন্ম। তুমি কি ভার্জিন? শুয়েছো নিবিড়ের সাথে? আই মিন ইন্টিমেট হয়েছো? সরাসরি এমন জঘন্য কথা শুনে জিয়ানার সারা শরীরে যেন আগুন ধরে গেল। সম্পর্কে এই লোকটা তার ভাসুর, হোক সৎ ভাই তবুও তো ভাই। কতটা বিকৃত মস্তিষ্কের হলে কেউ এমন প্রশ্ন করতে পারে? জিয়ানার ধ্যান ছুটে মেহেদির তার থেকে কিছুটা দূরে ছিটকে পড়াতে। ঝড়ের বেগে নিবিড় মাটিতে পড়া মেহেদির বুকে লাথি দিয়ে গর্জে বলে উঠল, কুত্তার বাচ্চা, তুই দেশে এসে নোংরামি শুরু করেছিস? তোর বউ বাচ্চা রেখে রাস্তাঘাটে জারামি করার পর এখন আছে তোর? এই চোখ দিয়ে দেখিস না ওকে? দাঁড়া, তোর এই চোখ আমি উপড়ে ফেলবো। বলে আশেপাশে তাকিতুকি শুরু করলো। জিয়ানায় প্রথম নিবিড়ের এমন উন্মাদের আচরণ দেখছে। রাগে হিসিয়ে দাঁতে দাঁতের ঘর্ষণে কর্ম শব্দ হচ্ছে, যেন বার কয়েক নিজের ঘাস সমান চুল ধরে টান দিল। তারপর চোখ সাইকেলে পড়তে এগিয়ে গেল সেদিকে। নিবিড় জিয়ানার সাইকেলের চাকার একটা তার একটানে খুলে আনলো। এই সময় মেহেদি উঠে দাঁড়ায় আর গা ঝাড়া দিয়ে বলে, সব সময় তোর জিনিসগুলো বেস্ট হয় ভাই। আমার কি দোষ বল? আফটার অল আমাদের তিনজনের রুচি যে একই রকম ছিল, কিন্তু ভাগ্যক্রমে সবসময় তুই পেয়ে যাস। রাফিনের খাওয়া জিনিস কেমন টেস্ট বলতো? আর কিছু বলতে পারলো না মেহেদি। জিয়ানা চোয়াল বরাবর একটা স্পিনিং কিক করেছে। মেহেদির চোয়াল সাময়িক সময়ের জন্য প্যারালাইজড হয়ে গেল যেন। সেই অবস্থাতেই মুচকি হেসে বা হাত দিয়ে ঠোঁট মুছে থু করে রক্তসহ থুতু মাটিতে ফেলে বলল, পছন্দ হয়েছে। বউ বাচ্চা গোল্লাই যাক, তোর বউটা এখন লাগবে আমার নিবিড়। এমন মারকুটে একটা হিরোইন টাইপের হট বউ আমিও ডিজার্ভ করি। হোক ভাইদের খাও। দাদি কি ছোটবেলায় কত কিছু শেয়ার করেছে। হো হো করে হেসে উঠল মেহেদি। প্রচণ্ড বিদঘুটে জঘন্য সেই হাসি দেখে আর নিজের নামে এমন ঘৃণিত অপবাদ শুনে জিয়ানার চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। জীবন তাকে নিয়ে কি নোংরা খেলাটাই না খেলছে। কাটাছেঁড়া জীবনে আর কত স্বার্থপর মানুষকে ফেস করবে, আর কত মানুষের ভেতরের উন্মুক্ত নোংরা চেহারা দেখবে। জানে না সে, জানতে চায়ও না। নিবিড় তার দিকে এগিয়ে যাওয়ার আগে মেহেদি নিজের কোমরের কাছ থেকে বেরেটা M9 পিস্তল বের করে তাক করলো জিয়ানার দিকে। নিবিড় যেখানে ছিল সেখানে স্ট্যাচুর ন্যায় থেমে গেল, আর জিয়ানা অনুভূতিহীনের মতো নিজ সাইকেলের দিকে এগিয়ে যায়। তারপর সাইকেল হাঁটিয়ে এগিয়ে গেল সামনের দিকে, যেন কিচ্ছু হয়নি। একসময় সে সন্ধ্যার আলোর মতো মিলিয়ে গেল দৃষ্টির বাহিরে। কলেজ স্ট্রিটের এই গলিটা কলেজের পেছনের দিকে হওয়ায় বেশ নিরিবিলি। বিকেল হয়, মানুষজনের আনাগোনা একেবারেই কম। পিস্তলটা নামিয়ে সেটা দিয়ে কপাল চুলকিয়ে নিবিড়ের দিকে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ায় মেহেদি। নিবিড়ের সাথে মেহেদির চেহারার কোথাও একটা সূক্ষ্ম মিল আছে। এই জন্য জিয়ানার কাছে অল্প পরিচিত লেগেছে। দূর থেকে যে কেউ দেখলেই বলবে এরা আসলে দুই ভাই, কিন্তু মনের দিক দিয়ে এরা জাতশত্রু। অস্বীকার করতে পারবে তুই অনুরাধাকে খুন করিসনি? নিবিড় মুচকি হেসে বলল, অস্বীকার করতো কাপুরুষরা, আমি কেন অস্বীকার করব? তুই স্বীকার করতে পারবি ধারণাকে ধর্ষণ করেছিস তুই? তারপর তাকে সেই অবস্থায় আমার রুমের সামনে দাঁড় করে রেখেছিলি যেন আমি রিয়াক্ট করে ধাক্কা দিই আর সিটকে সিঁড়িতে পড়ে মারা যাক। পারবি স্বীকার করতে?
যেটা আমি করিনি সেটা কেন স্বীকার করব? নিবিড় হো হো করে হেসে বলল, ছোট থেকে তুই কাওয়াট, বড় হয়েও বদলাস নেই। জিনিয়া শুধু আমার বউ না, ফু আমার মেয়েও। তোর তুই জেলাসির জন্য এই দেশি টেম্পার হাই হয়ে যাবে। তবে একটা উপদেশ দেই, বাঘের একটা মিথ্যা চোখ আছে। বাঘের কানের পেছনে চোখের মতো কালো সাদা দাগ থাকে, যেটা পানি পান করার সময় আর মাথা নিচু করলে দূর থেকে চোখের মতো দেখায়, যার ফলে শিকার মনে করে তাকে বাঘ দেখছে। এতে শিকার ঘাবড়ে যায় আর দৌড়দৌড়ি শুরু করে যায়, ফলে বাঘের খপ্পরে সহজেই পড়ে যায়। বলে শীষ বাজাতে বাজাতে জিয়ানা যেদিকে গেছে সেদিকে হাঁটা ধরে, আর পেছনে থমথমে মুখে মেহেদি দাঁড়িয়ে রয়। নিবিড়ের কানে ঠং ঠং করে বেজে যাচ্ছে একটা কথায়। আমার হাজবেন্ড। ভিডিও কলে দেখে দেখে এসেছে জিয়ানা আর মেহেদির কথোপকথন। আর একটু পরপর তালহাকে বলছে দ্রুত চালা। আশেপাশে কোথাও খুঁজে জিয়ানাকে পেল না নিবিড়। 3 ঘন্টা থেকে খোঁজ করেও কোনো দিকে গেছে সেটাও বের করতে পারিনি। কেন জানি মেয়েটাকে কাছ থেকে দেখতে ইচ্ছা হচ্ছে খুব। কে জানে দেখা হলে জড়িয়েও ধরতে পারে। মক্কুর কল করে জানালো 2 বাড়ির মাঝে এক বাড়িতেও যায়নি। নিবিড়তার চেলাপেলাদের কিছুক্ষণ ঝাড়লো। জিয়ানাকে চোখে চোখে রাখতে বলেছে 24 ঘন্টা, কিন্তু প্রায় এই মেয়ে এদের চোখ ধুলো দিয়ে হাওয়া হয়ে যায়। মক্কু হন্তদন্ত এসে বলে, ভাই ল্যাব ক্লাস হয়নি তাই ওদের বাসায় গিয়েছিল, তারপর 5 মিনিট পরেই বের হয়ে আসে। কিন্তু জেনি বলে বাসার কেউ জানে না সে বাসায় এসেছিল। এমনকি জেনির ভাই নাকি বলেছে তারা খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে কথা বলছিল তখন, সেটা শুনেই হয়তো বের হয়ে আসছে। একটা মেয়েকে 2টা ছেলে চোখে চোখে রাখতে পারে না, তাহলে এদের দিয়ে আমার কি কাজ বল? আজ মনে হলো জিয়ানা যতক্ষণ চায় তাকে এরা ততক্ষণ ফলো করতে পারে, আর না চাইলে তারা তার টিকিট হতিশও পায় না। বাল ছাল সব নিকেমা দিয়ে আমার প্লাগ ভরা, সবগুলো পাশায় লাথি দিয়ে বের করে দেবো তারা। বলেই মক্কুর কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে বাইকে বসে। মক্কু এগিয়ে গেলে চোখ রাঙানি খেয়ে আর ওঠার সাহস পায় না। একটানে বাইক নিয়ে আবার আশেপাশে চক্কর দিল নিবিড়। তারপর টং দোকান দেখে দাঁড়িয়ে গেল। মাথা যখন ফাঁকা লাগে তখনই নিবিড় স্মোক করে। এক বসাতে 1 প্যাকেট খতম করবে, কিন্তু এছাড়া বাকি সময় স্মোক করবে না। দোকানের কাছ থেকে বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের 1 প্যাকেট কিনে নেয়। কালচে ঠোঁটে পুড়ে দিল একটা সাদা শলাকা। বাইকের কি রিংয়ের সাথে গিটার শেপের একটা লাইটারের সাহায্যে জ্বালিয়ে নিল সেটা। লম্বা একটা শুকটান দিয়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে দেয় বাতাসে। পরপর 3টা সেখানে দাঁড়িয়ে খতম করলো। পরবর্তীতে আরেকটা ধরাবে দৃষ্টিগোচর হলো কিছুটা দূরের ফুটপাতে হেঁটে যাওয়া 2টা টোকায়ের দিকে। 4 নম্বর সিগারেটটা না ধরিয়ে প্যাকেট সমেত দোকানিকে দিয়ে চেপে বসলো বাইকে। মিনিট 10 পর হাজির হলো বস্তির সেই জায়গায় যেখানে রাব্বিরা থাকে, এবং নিবিড়ের ধারণা সঠিক। মক্কুকে মেসেজ করে। পেয়েছিস? রাব্বির ঘরের বাহিরে পাটি বিছিয়ে 6-7টা বাচ্চা সহ জিয়ানা বসে খিলখিল করে হাসছে। পাশে মধ্যবয়সী এক মহিলা মাটির চুলায় রান্না করছে কিছু একটা। জিয়ানার কোলে কাপড় চোপড় ছাড়া একটা ময়লা শরীরে 2-3 বছরের ছেলে বাচ্চা বসে আছে, যার নাক ভরা সর্দি। জিয়ানা হাসা অবস্থাতে নিজের প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে পরিষ্কার করে দিল বাচ্চাটাকে। তারপর চুমুয়াকে গালে আর নিজের গালে গেঁদে বাচ্চার মুখের দিকে। বাচ্চাটাও টুক করে চুমু দিয়ে দিল। এতক্ষণ নিবিড়ের বেশ ভালো লাগলো, এবার আর ভালো লাগছে না। গটগট করে পা ফেলে কাছে গিয়ে বাচ্চাটাকে 2 হাত ধরে কোল থেকে নামিয়ে জিয়ানাকে টেনে উঠায়। সব এত দ্রুত হয়েছে জিয়ানা হকচকিয়ে গেল, আর বাচ্চাটা ভ্যাঁ করে কেঁদে রান্না করা মহিলার কোলে গুটিসুটি হয়ে বসে যায়। তোমার জন্য আমার 3.5 ঘন্টা নষ্ট হয়েছে জানো, অথচ দিব্যি এখানে বসে হা হা হি করছো। এই ভণ্ডলোক আপনাকে কে বলেছে আমায় খুঁজতে? হাত ছাড়ুন ফালতু আদমি। জিয়ানা, সুখ? তোমার কত বড় আমি জানি, বিন্দু মাত্র ম্যানেজ নেই। সম্মানিত ভণ্ড নেতা, আপনাকে সম্মান করতে আমার বইয়ে গেছে। নিবিড় টেনে নিজের কাছে এনে জিজ্ঞাসা করলো, একটু ডর ভয় করে না তাই না? সারা শরীর শুধু কলিজা। একটু আগে কার গায়ে হাত তুলেছো জানো? চেয়ারম্যানের পুত্রের উপর। তো কি হয়েছে? প্রেসিডেন্ট হলেও আমার যায় আসে না। এমন নোংরা মানুষ আমি দ্বিতীয়টা দেখিনি। পাশ থেকে মহিলা বলে ওঠে, আফা, রান্না শেষ, বাইরা দিব এখন? হ্যাঁ মর্জিনা আপা, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। সকালের পর সারাদিন কিছুই খাওয়া হয়নি। বলেই নিবিড়ের কাছ থেকে হাত ছাড়িয়ে গিয়ে আবারও পাটিতে বসলো। রাব্বি আর আক্কাস নামের ছেলে 2টা এলো হাতে টুকরা কলাপাতা সমেত। নিবিড় কপাল ভাঁজ করে এদের কীর্তিকলাপ দেখে যাচ্ছে। জিয়ানা আবার সেই রুগ্ন নগ্ন বাচ্চাটার দিকে হাত বাড়ায়, কিন্তু বাচ্চাটা আসে না। বাচ্চার দৃষ্টি অনুসরণ করে জিয়ানা পেছনে ফিরে দেখে নিবিড় কটমট করে তাকিয়ে আছে। জিয়ানা বাচ্চাটাকে আঙ্গুল দিয়ে কাছে আসার ইশারা করে বলে, আয় বাপ, একে গুরুত্ব দেওয়ার কিছুই নেই। তুই ভোটার নস যে এরা তোকে গোনায় ধরবে। তাছাড়া এই লোক আগাগোড়া ভণ্ড। রাব্বি আর আক্কাস এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলল, ভাই আমনেরে কই বসতে দেই? নেতারা ভোটের আশায় সব জায়গায় বসতে পারে। পার্টিতে বসে যান কাবলিওয়ালা। আমরা খাই, আপনি লোকমা গুনেন।
বলে জিয়ানা কলাপাতা থেকে লাটকা খিচুড়ি খাওয়া শুরু করলো। মাঝে মধ্যে অল্প করে কোলের বাচ্চাটাকেও দিচ্ছে, আবার খাওয়ার মাঝে মাঝে নিজের হাত এমনভাবে লিকিং করছে যা দেখে নিবিড়ের গলা শুকিয়ে যাচ্ছে। নজর আশেপাশে ঘুরিয়ে আবারও সেই জিয়ানার দিকে স্থির হচ্ছে বারবার। জিয়ানা এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে অমৃত। একটা স্টিলের প্লেটের উপর কলা পাতায় অল্প একটু খিচুড়ি রাব্বি নিবিড়ের দিকে বাড়িয়ে দিল। নিবিড় খিচুড়ির দিকে ভালো করে নজর দেয়। তেলে হলুদ পানির ভেতরে চাল আর ডালের মাঝে ছোট ছোট টুকরার আলু, মিষ্টি লাউ আর ফুলকপি সাঁতার কাটছে। নিবিড় একবার জিয়ানার দিকে তাকালো, সে দিব্যি আঙ্গুল চেটে খেয়ে যাচ্ছে। নিবিড় আইঢাই করে হাতে নিল প্লেটটা, কিন্তু এই জিনিস খাওয়ার সিস্টেম সে বুঝতে পারছে না, চামচ ছাড়া তো অসম্ভব। জিয়ানা কিভাবে খাচ্ছে দেখার জন্য চোখ উঠিয়ে দেখে জিয়ানা একদম তার সামনে। রাব্বি পানি ঢালছে আর জিয়ানা নিজের হাত ধুয়ে নিবিড়ের হাত থেকে প্লেট নিয়ে নিজের হাতে নিল। তারপর 4 আঙ্গুল বেঁকিয়ে মাঝখানে জায়গা করে বৃদ্ধা আঙ্গুল দিয়ে সাপোর্ট দিয়ে এক লোকমা উঠিয়ে নিবিড়ের মুখের কাছে ধরে বলল, নেন খান, সস্তা খাবারেরও অনেক সময় পূর্ণ তৃপ্তি পাওয়া যায়। নিবিড় মন্ত্রপুতের ন্যায় ঠোঁট জোড়া আলাদা করে। জিয়ানা সেই আলাদা ঠোঁটের ফাঁক দিয়ে নিজের হাত এগিয়ে খাইয়ে দেয়। নিবিড়ের কাছে সত্যি সত্যি অমৃত লাগছে খাবারটা। জিয়ানা বারবার দিচ্ছে, নিবিড় বাধ্যগত হয়ে খেয়ে যাচ্ছে। খাওয়া শেষে জিয়ানা কানের কাছে চুপি চুপি বলে, ওই যে বাচ্চাটা রবি আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই। নিবিড় গভীর চোখে দেখে তার অর্ধাঙ্গিনীকে। সত্যি আজ আকাশের চাঁদ তার কাছে নেমে এসেছে কি, যে চাঁদের অপার্থিব আলোয় আলোকিত হয় তার হৃদয়। তার রুক্ষ জীবনের কোমল চাঁদের ছোঁয়ায় আজ প্রাণের স্পন্দন। কানে বারবার একই কথা রিপিট হওয়ায় নিবিড় হুড়মুড়ি উঠে বসলো বিছানা থেকে। পাশ থেকে ফোন বের করে সময় দেখলো রাত 1:45। জিয়ানাকে বাসায় দিয়ে এসে শুয়েছিল 11টার দিকে। কতদিন পর কোনো প্রকার নেশা ছাড়া নিবিড়ের এভাবে ডিপ স্লিপ হলো সেই হিসেব জানে না। পরক্ষণে মনে পড়ে একটু আগে স্বপ্নের কথা। জিয়ানা নিবিড়ের পিঠে ঝুলে ঝুলে বলছে, We shall be getting old together, কাবলিওয়ালা। মাথার চুল পেছনে একসাথে 2 হাত দিয়ে ধরে হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে বসে নিবিড়। আর স্মৃতির ক্যানভাসে জিয়ানার সাথে কাটানো সেই মুহূর্তের চিত্র যাবর কাটতে থাকে। নিবিড়কে খাওয়ানোর পর জিয়ানা বাচ্চাদের কাছে বিদায় নেওয়ার সময় রাব্বি জিজ্ঞাসা করে, বেহেশতি খাবারে কি খিচুড়ি থাকবে ওস্তাদ? ফলমূল আর পাখির গোস্তের কথা শুনেছি, খিচুড়ি আছে কিনা জানি না। কেন, তোর বেশি পছন্দ? কাল রাইতের পর আজকে রাইতে খাইতাছি, তাই মনে হইতাছে এটাই বেহেশতি খাবার। জিয়ানা এক প্রকার দৌড়ে গিয়ে রাব্বিকে জড়িয়ে ধরে বলল, ওস্তাদ সরি রে বাবু, আমার 1 মাস থেকে টিউশনে নেই, তোদেরকে কিছু দিতে পারিনি এই 7 দিন। কাল থেকে টিউশনে নেওয়ার চেষ্টা করব, আর না খেয়ে থাকতে হবে না, প্রমিস। বলেই হাতের বাহু দিয়ে চোখ মুছে ফটাফট চলে আসলো সেখান থেকে। একবারের জন্য পেছনে তাকালো না। নিবিড় কিছু পরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেইভাবে। তারপর রাব্বিকে কাছে ডেকে জিজ্ঞাসা করে, ও, তোদের এখানে এই জন্য আসে? মানে তোদের খাবারের দায়িত্ব নিয়েছে? শুধু খাবার না, এই যে মর্জিনার খালার সহ আমরা 8 জন, সবার খাওয়া আর আমাদের 3 জনের পড়ার টাকা ওস্তাদ দেয়। আকাশ স্কুলে যায় না, ফাঁকি দেয়, তাই ওস্তাদ ওরা আপাতত দেয় না। নিবিড় সোজা হয়ে গেল। সে তো অনেক ডলার ইনকাম করে, তার সব ডলার জমা হচ্ছে শুধু ব্যাংকে। পার্টির টাকায় ক্লাব চলে। নিবিড় চাইলেও তো এই পুরো বস্তির বাচ্চাদের পড়ার দায়িত্ব নিতে পারে। তার মাথায় কখনোই চিন্তা আসেনি কেন? অথচ মাসে 2টা প্রাইভেট পড়িয়ে এই ছোট্ট মেয়েটা 8 জন মানুষের দায়িত্ব নিয়ে বসে আছে। কত আর পায় সে প্রাইভেট পড়িয়ে? সর্বোচ্চ 7 বা 8,000। ঘাড় ঘুরিয়ে সাইকেল হাঁটিয়ে আস্তে ধীরে এগিয়ে যাওয়া জিয়ানার দিকে তাকায়। এই মেয়েটা কি জিয়ানা নাকি নীলুফা ইয়াসমিন, যে একবার এক ভিক্ষুককে রান্নাঘরে চালে ড্রামের কাছে নিয়ে বলেছিল, আপনার যত ইচ্ছা নিয়ে নেন। নিবিড়ের সিনা হঠাৎ চওড়া অনুভূত হয়। হৃৎপিণ্ডের আকার মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে সূক্ষ্ম গর্ব মিশ্রিত আনন্দে। এই মেয়েটা তার বউ জায়া, অর্ধাঙ্গিনী, চমৎকার পাগলাটে একটা মেয়ে, যে নিবিড়ের কাছে একটা স্কুল, যার কাছ থেকে শেখার আছে অনেক অনেক কিছু। বয়স না, আসল ফ্যাক্ট জিন। বাবা মায়ের জিন যে বাচ্চারা 40% পায়, সেটার জন্যই মানুষের ভেতরে মনুষ্যত্ব বোধ করা বা হালকা হয়। কই, নিবিড় তো রাজনীতি করে, লোক দেখানোর জন্য হলেও তো তাদের যে জনসেবামূলক কাজ করতে হয়। কখনো এসব চিন্তা আসেনি। আসলে কিভাবে? তার তো দূষিত রক্ত। দীর্ঘশ্বাস ফেলে নিজ পকেট থেকে ওয়ালেট বের করে বড় 4টা নোট মর্জিনা খালার হাতে দিয়ে বলল, আপনার স্বামী কোথায়? কেউ নেই দেখভাল করার? কারখানায় কাম করতে গিয়ে মইরা গেছে। কোলে বাচ্চা নিয়ে আমিও কাম করতে পারি না, তাই রাস্তায় ভিক্ষা করতাম। একদিন রাস্তায় মাথা ঘুরে পড়ে রইলাম। কেউ দেখে নাই, কিন্তু আপা নিয়ে ডাক্তার দেখাইয়া কইছে শরীর দুর্বল, আপাতত কোনো কাজ কিংবা ভিক্ষা করার দরকার নেই। কয়েকদিন পর পর আয়সা চাল ডাল আর বাজার করে দিয়ে যায়। আপার সাথে আরও কিছু ছাত্রীও আহে মাঝে মধ্যে। মহিলা এইটুকু বলেই হাঁপিয়ে গেছে, প্রচণ্ড দুর্বল, সেটা বোঝা যাচ্ছে। নিবিড় বলল, ওই আপা আসলে বলবেন, তাকে আর আপনাদের নিয়ে ভাবতে হবে না।
আমার লোকে এসে প্রতি সপ্তাহে আপনাদের জন্য পর্যাপ্ত খাবার আর অন্য সব জিনিস দিয়ে যাবে, ঠিক আছে? আজ এই টাকাটা রাখেন, সবার কাপড় চাপড় কাল দিয়ে যাব। তারপর রাব্বিকে কাছে ডেকে জিজ্ঞাসা করে, তুই না বোতল ঢোকাইতি? কিন্তু এখন তো টোকাই না। ওস্তাদ আমারে কইছে আমি তার ভাই, টোকাই গিরে করলে তার মান সম্মান থাকবে না। আমার কাজ পড়াশোনা করা, এমনিতে আমি নাকি আপনার মতো আজও ভাই, অনেক পিছিয়ে আছি। নিবিড় শুকনা কাশি দিয়ে বলল, ঠিক আছে, আজ আসছে। তোদের ওস্তাদ এখন আমার বউ, তার দায়িত্ব মানেই আমার দায়িত্ব। নিবিড়ের কথা শুনে বাচ্চারা নিবিড়কে জড়িয়ে ধরল এক প্রকার হৈ হৈ করে। আকাশ বলে, আরে বাস ভাই, আপনি তো লটারি জিতে গেছেন। একে বউ ধুয়ে বডিগার্ডও উস্তাদ হেব্বি মায়ের পিট করতে পারে, আপনার ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। নিবিড় মুচকি হেসে বলল, যেতেছিস তাহলে বল, তোদের ওস্তাদ কি তাহলে উঠে গেছে? না না, কি বলেন যে ভাই, আপনি হইলেন ধাবাং হিরো আর উস্তাদ ধাবাং হিরোইন, মাপে মাপ বজার বাপ, একের জুটি। তর্জনী আর বৃদ্ধা আঙ্গুল গোল করে চমৎকার বোঝালো আক্কাস। নিবিড় চমৎকার করে হাসলো কথা শুনে। এই প্রথম রাব্বি আর আক্কাস নিবিড়ের হাসি দেখলো। জিয়ানা আরেকটু দূরে এগিয়ে গেছে। নিবিড় বাইকটা নিয়ে কিছুটা এসেই পেল তাকে। অন্য দিনের চেয়ে বেশ চুপচাপ হেঁটে যাচ্ছে। নিবিড়ের দিকে তাকালো না পর্যন্ত। বার কয়েক নিবিড় গলা খাকি দিলেও জিয়ানা যখন তাকালো না তখন নিবিড় প্রশ্ন করে, কারো মাথার অসুখ মনে হচ্ছে ভালো হয়ে গেছে, তা নইলে এত শান্ত কেন চারপাশ? জিয়ানা এক মনে হেঁটেই চলেছে তখনও। কেউ যখন চুপ করে বসে থাকে একদম হুতুম প্যাঁচার মতো লাগে, বুঝানো একটা আরো বসে যায়। জিয়ানার কোনো প্রতিউত্তর না পেয়ে নিবিড়ের টনক নড়ে। সে তার অভ্যাসের বহির্ভূত আচরণ করছিল এতক্ষণ। ছিছি, 2 দিনেই বিয়ে করে কি হাল তার! ছ্যা! দুজনেই চুপচাপ আরো কিছুটা হাঁটার পর একটা মেকানিকের গ্যারেজে থামলো। চাকাটা ঠিক করে বিল চাইতে আসলে জিয়ানা নিবিড়ের দিকে তাকিয়ে বলে, টাকা দিন, আপনি নষ্ট করেছেন, তাই আপনি ভর্তুকি দেওয়ার দায়িত্ব উচিত আপনার। নিবিড় বিনা বাক্যে টাকা বের করে দিল। প্রথমে মেকানিক ছেলেটা গাইগুই করলেও পরে টাকাটা নেয়। জিয়ানা সাইকেলে উঠে বসলে নিবিড় আটকিয়ে বলে, বেশ রাত হয়ে গেছে, বাইকে ওঠো, সাইকেলের গ্যারেজে থাক, কাল আমি তোমার বাসায় পৌঁছে দেবো। রাত দিন সব সমান আমার কাছে, আপনি চলে যান, আমি সেফলি পৌঁছে যাব। এত ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছ কেন? আর ছোট্ট একটা মস্তিষ্কে এত দায়িত্ব নেওয়ার কি দরকার বলো তো? ছোট ছোট দায়িত্বগুলোই আমার জীবনকে স্মুথলি ক্ষয় করতে সাহায্য করে, তা না হলে ওভার থিঙ্কিং মাথায় কিলবিল করে। নিবিড় হাত থেকে সাইকেল ছাড়িয়ে রেখে দেয়। তারপর জিয়ানাকে ধরে বাইকের কাছে নিয়ে বলে, জোর করে সামনে বসিয়ে না যাবো নাকি নিজ ইচ্ছা যাবা? জিয়ানার প্রতিউত্তর না করে উঠে বসে বাইকে। নিবিড় বাইক স্টার্ট করতে করতে প্রশ্ন করলো, কি এত ওভারথিং শুনি? দুনিয়াতে যার কেউ নেই, মাথা গোজার ঠাঁই নেই, তার জন্য এই ওভার থিঙ্কিংই তো ফরজ। কিন্তু ওভার থিঙ্কিং তো দূর কি বাত, আমার থিঙ্কিং করতেই পছন্দ না। আর না কারো উপর আশা আছে আমার কোনো, আর না ভরসা আছে। সো লাইফ ঝিঙ্গালালা। হিউম্যান সাইকোলজি বলে যে মানুষ অন্যের উপর যত বেশি আশা রাখে সে তত বেশি মানসিক অশান্তিতে ভোগে। এই জন্য তুমি এত চিল অ্যান্ড ফাইন। ও হ্যাঁ, তুমি যে বিয়ে করেছো, জলজন্ত একটা বর আছে, সেটা ভুলে যাও নাকি? সেটা তো কাগজে কলমে কাবলিওয়ালা। বিয়ে মানে একসাথে বৃদ্ধ হওয়ার প্রতিশ্রুতি, একে অন্যের প্রতি অন্যের পরিপূর্ণ হওয়ার কথা। এক হিসেবে বেশ ভালোই হয়েছে, আমার লাইফে নর্মাল ব্যাপার নেই, তাই এই অ্যাবনর্মাল বিয়ের জন্য আমি কখনো আশাও রাখবো না আপনার উপর। ফলে আশা হতেও হওয়ার চান্স নেই। নিবিড়ের মনে হলো তীক্ষ্ণ কিছু বিঁধল বুকের বাঁ পাশে। চিনচিন করে উঠল সেটা। জিয়ানার সম্পর্কে তার আজ একটা নতুন ধারণা জন্ম নিল। মেয়েটা প্রচুর আত্মসম্মানী, কারো কাছে সাহায্য সে আশা করে না, এমনকি অধিকার বোধও দেখায় না। কোনো সামাজিক সম্পর্কে দোহাই দিও সে আত্মার সম্পর্কগুলোকে গুরুত্ব দেয়। একই সাথে সম্মান আর ভালো লাগা ঘিরে ধরল নিবিড়কে। যতই দিন যাচ্ছে মেয়েটা ততই হৃদয়ের কাছে চলে যাচ্ছে। ভালো লাগাটা বেশিক্ষণ টিকলো না। রাস্তার সাইডে অশ্লীল কাপড়ে একটা মেয়েকে একটা ছেলের সাথে খুবই ঘনিষ্ঠভাবে বসে হাসাহাসি করতে দেখে। বাইকের স্পিড হাই করে মিনিট 5 পর জিয়ানাকে তার নতুন বাসার সামনে নামিয়ে দিয়ে বিনা শব্দে বাইক নিয়ে প্রস্থান করে নিবিড়। জিয়ানা এক পলক দেখে মাথা নিচু করে ঢুকে পড়ে বাসায়। মক্কুকে সবাই ঠেলে পাঠাচ্ছে বারবার, কিন্তু সে অনর। একবার ধমক খেয়েছে, আজকে আর তার সাহস নেই। অন্যদিকে জেনিও গাল ফুলিয়েছে, তার মাথা আপাতত হ্যাং। আকাশ গিয়ে তালহাকে বলল, রনি আর সজলের জন্য বাই যেহেতু আজকে এত খেপছে, তাই ওরাই ডাকবে। সজল এগিয়ে এসে বলল, ভাই পা দুইটা ধইরা কই, আজকে বাঁচায় দেন, এরপর কঠিন গার্ড দিমু। কঠিন গার্ডও কাম হইব না, ভাবি মারাত্মক চালাক।
তারা নাগাল পাওয়া সহজ না। বলেই মাথা চুলকালো রনি। সজল আর রনি দুজনেই প্রথম বর্ষের স্টুডেন্ট। এরা একেবারে জুনিয়র হওয়ায় পাহারার দায়িত্ব পড়েছে তাদের উপর। কিন্তু বাচ্চা দুইটা ছেলেকে জিয়ানা প্রায় ঘোল খাওয়ায়। মক্কু হুঙ্কার ছেড়ে জিজ্ঞাসা করে, এই গু খাওয়া ব্রেন নিয়ে তোরা পলিটিক্স করতে চাস? একটারও সাহস নাই। সব কবুতরের কলিজা পুলিশ। আকাশ বসা থেকে দাঁড়িয়ে বলে, ভাই সাহস নিয়ে প্রশ্ন হবে না। আমি 7 মাস প্রতিটি বিল্ডিংয়ের বাড়িওয়ালাদের দরজায় বেল বাজিয়ে হুদাই দৌড় দিতাম, সেটা আবার সিসি ক্যামেরা থাকার পরও। সজল এগিয়ে এসে গর্বের সাথে বলে, হারু ভাই কি যে কন, আমি ক্লাস চলাকালীন ম্যাডামকে ফুল দিয়ে প্রপোজ করছিলাম। রনি গর্বের সাথে হেঁটে এসে মাঝখানে দাঁড়িয়ে বলে, ভাই সব, আপনাদের এইসব কাজ যদি সাহসের কাতারে পড়ে তবে আমাকে বীরের মর্যাদা দেওয়া হোক, কারণ আমি পাতলা পায়খানা নিয়েও এক ঘর মানুষেরই সামনে পা দিয়ে দিয়েছে। মক্কু হো হো করে হেসে উঠল। আকাশ আর সজল গিয়ে রনিকে মারা শুরু করে। বাকি পোলাপান হইচই করেই যাচ্ছে। তখনই খট করে ক্লাবের দরজা খুলে যায়। নিবিড়কে দেখে সবাই একদম ভেজা বেড়ালের মতো চুপসে গেল মুহূর্তেই। নিবিড় 2 হাত মেলে লম্বা একটা আড়মোড়া ভেঙে বলল, কালকের মাঝে সবাই টিউশন খুঁজে দিবি, ভার্সিটির আশেপাশে হতে হবে, আর ফ্যামিলি বাসায় স্টুডেন্ট হবে, প্লাস এক্সট্রা কোনো ছেলে থাকবে না, এমন পরিবার লাগবে, তবেই মাপ পাবি সবাই। সকাল 11টা। জেনি কিছু টুকটাক কেনাকাটা করতে নিকটস্থ শপিং মলে এসেছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে পেছন পেছন মক্কু এসে হাজির। জেনি মক্কুকে দেখে দ্রুত হাঁটা শুরু করলো। মক্কু পেছন পেছন গিয়ে একাধারে সরি, মাফ চাই, আর কখনো খাবো না, নানা কথা বলে চলেছে। জেনি সেদিকে কর্ণপাত না করে হেঁটে চলেছে সমান তালে। রাজনীতি করলে মাঝে মধ্যে আড্ডায় এইসব একটু একটু খাইতেই হয়। যে যত ভালো পোলাই হোক বাঁচতে পারে না, আর পোলাপান এত সাধে না করতে পারি না। এরপর খাবো না কসম। বলে জেনির মাথায় হাত রাখলো। জেনি কপাল কুঁচকে হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, মুসাদ্দিক, বাড়াবাড়ি আমার পছন্দ না। আপনি প্রতিদিন রাতেই খান, আমি আপনার ভয়েস শুনেই বুঝতে পারি। আপনি কি জানেন মাতালটা বউ আর মেয়ের পার্থক্য বুঝতে পারে না? মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পুরুষ হচ্ছে মাতাল পুরুষ। মক্কু জিহ্বায় কামড় দিয়ে বলল, আর খাবো না, যাও কথা দিলাম, পোলাপানদের দিয়ে সরে যাব। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আপনারা এইসব খায় নষ্ট করছেন, আবার সামনে দেখান খুব জনসেবা করেন। একটা গ্রুপ রাজনীতিতে যোগদানই করে মাল খাইতে। বলেই আবারও জিহ্বায় কামড় দিয়ে ফেলে মক্কু। জেনি অগ্নি দৃষ্টিতে তাকায়। মক্কু ফটাফট কান ধরে উঠবস শুরু করলো। আশেপাশে অনেকেই তাকিয়ে দেখছে। জেনির বেশ আনইজি লাগা শুরু করলো এবার, সাথে হাসিও পাচ্ছে। মক্কুর কাছে গিয়ে কান থেকে হাত ছাড়িয়ে দেয়। কাছে যাওয়ার পর দেখে শরীরের বেশিরভাগ ভিজা। কাল বিলম্ব না করে নিজের ওড়না দিয়ে মাথা মোছা শুরু করে বলে, এরপর যদি আবার খান তাহলে কি শাস্তি দেব বলেন? মক্কু জীবনের প্রথম আজ কোনো নারীর এইটুকু মমতা পেল। তার বখাটে মন ইমোশনাল হতে চাচ্ছে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে এই রমণীকে। নিজেকে সামলিয়ে বলে, তাহলে ব্রেকআপ করে দিও, যাও। জেনি খিলখিলিয়ে হেসে বলে ওঠে, সত্যি সত্যি ব্রেকআপ করব, তবে আপনার হাড্ডির সাথে। তাদের কয়েক কদম পেছনে সজীব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছে মিষ্টি হাসি খুশি একটা জোড়াকে। হঠাৎ করে মনে হচ্ছে মক্কুকে বড্ড বেমানান লাগছে জেনির পাশে। পুরনো ক্ষতের সূক্ষ্ম ব্যথা আজ মাথাচাড়া দিয়ে উঠল। মক্কু টেনে জেনিকে জুয়েলারি শপে নিয়ে যায়। সজীব নিজেও পেছন পেছন যাচ্ছে। কেন যাচ্ছে জানে না, অন্যের সুখ দেখে নিজেকে ঝালাই করার জন্য হয়তো। মুসাদ্দিক, আমি গোল্ড পরি না, অহেতুক টাকা নষ্ট হবে, চলুন এখান থেকে। জেনি মক্কুর বাহু ধরে টেনে বলল, আর মক্কু জেনিকে এক হাতে আগলে নিয়ে বলে, আমার বউকে আমি দেব, তুমি এত কথা বলার কি? চুপচাপ দাঁড়িয়ে থাকো, সিম্পল কিছু নেব। সজীব বুকে হাত ঘষা শুরু করে। বেকার থাকাকালীন জেনি প্রাইভেটে টাকা দিয়ে শার্ট, ঘড়ি, বেল্ট, নানা জিনিস কিনে দিত তাকে। সজীব কিন্তু দিতে চাইলে বলতো, চাকরি হোক, সব সুদে আসলে নেব। সজীবের ধ্যান কাটলো জেনির মৃদু ধমকে। মুসাদ্দিক, আমি এগুলো পরবো না, একটা রিং নেই শুধু। অহেতুক টাকা নষ্ট না করে সেভিংস করুন, ইন ফিউচারে কত দরকার পড়বে। ওরে আমার হিসাবি বউরে, আমার এ যাবৎ কালের সব জমাই আছে, খরচ হয় নাই কিছুই। আচ্ছা তাহলে একটা চেন নাও, সব সময় পরার জন্য, আর হাতের একজোড়া বালা সাথে আংটি, ফাইনাল। তারপর দোকানদারের দিকে তাকিয়ে বলল, চেন, চুড়ি আর রিং দেখান। সজীব দেখেই চলেছে এদের কার্যক্রম। মাসখানেক আগে তার স্ত্রীকে একজোড়া বালা গুড়িয়ে দিয়েছিল। পাতলা বলে সে কি রাখতা, সজীবের কষ্ট যেন হু করে বেড়ে চলেছে। দাম দেখে জেনির মাথায় হাত। প্রায় 5 লাখ টাকা বিল এসেছে। জেনি মক্কুকে চোখ দেখিয়ে বলে, শুধু রিংটা নেব, এটার বিল করেন। মক্কুর জোরাজোরিতেও কাজ হলো না। 38,000 টাকার একটা রিং নিয়ে জেনি টানতে টানতে বের করে আনলো তাকে। জেনি, তুমি আমাকে একেবারেই গরিব হত দরিদ্র ভাবো?
আমার বউকে টুকটাক কিছু দেওয়ার শখ কি থাকতে পারে না? জেনি এগিয়ে গিয়ে মকুর বাহু জড়িয়ে ধরে হাতের নতুন আংটিটা দেখতে দেখতে বলল, আইসক্রিম খাবো মুসাদ্দিক, তারপর ব্রিজের নিচ থেকে অনেকগুলো কাচের চুড়ি কিনে দিবেন, ঠিক আছে? মক্কু অভিমান ভুলে জেনির কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে তার বাহুতে কিল দেওয়া শুরু করলো জেনি। লাগবে না আপনার কিছু দেওয়া, যান ভাগেন, ফালতু লোক কোথাকার। প্রোগ্রাম শেষ হলে আমরা একটা ফ্ল্যাট নেব, ওকে? টুনাটুনির সংসার হবে আমাদের। তবে আমি একটা ভয়ে আছি। জেনি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়, দেখে মক্কু মুখে মেকি ভয়ের ভাব নিয়ে বলে, আমার বউটা এত মিষ্টি, পাছে আমার ডায়াবেটিস না হয়ে যায়। মুসাদ্দিক হো হো করে হেসে উঠল মক্কু। সজীবের আর দেখার ধৈর্য হলো না, এগিয়ে যায় মক্কু আর জেনির দিকে। রাগে হিংসায় সে জ্বলে পড়ে যাচ্ছে। হিউম্যান সাইকোলজির সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে, আমি যাকে ছেড়ে ভালো আছি তাকে অন্য কারোর সাথে ভালো থাকতে দেখলে আমি ভালো থাকি না। সজীবের অবস্থাও সেম। ছেড়ে গেছে কয়েক মাস হয়ে গেছে, বিয়ে করে রীতিমতো সংসারী হয়ে উঠেছে। প্রতি রাতে বইয়ের ছাওয়ায় শীতল করে তনুমন। তবুও আজ জেনির হাস্যোজ্জ্বল মুখ তার সহ্য হলো না। জেনি না সজীবকে ভালোবাসে, সে কেন তাহলে তাকে ছাড়া এত সুখী? মক্কুর কাছ থেকে টান দিয়ে জেনিকে সরিয়ে জিজ্ঞাসা করলো, বড়ামলা লোকজনের সামনে এইভাবে হাহাই করতে লজ্জা করছে না? ঠিকই তো বলেছিলে আমাকে ছাড়া অন্য কাউকে কখনোই মেনে নিতে পারবে না। সেগুলো তাহলে শুধু কথা কথা ছিল, তাই না? হঠাৎ এমন হ্যাঁচকা টানে মক্কু আর জেনি দুজনেই হক চুকিয়ে যায়। জেনি সজীবকে দেখে অবাকে চূড়ায় পৌঁছে গেল। এই কোন সজীবকে সে দেখছে? স্বাস্থ্য ভেঙে অর্ধেক হয়ে গেছে, মাথা ভর্তি চুল যেন সব বিলীন হয়ে গেছে অতলে। মাত্র 3 মাসে কারো এমন অবস্থা হয়? কিন্তু ধাতুস্থ হওয়ার আগেই সজীবের ধারালো কথার ফলায় জেনির মগজে রক্ত টক বগিয়ে ফোটা শুরু করলো। মক্কু সজীবকে দেখে এক প্রকার নেতিয়ে গেছে, জেনির দিকে তাকানোর সাহস পেল না। যতই হোক 4 বছরের সম্পর্কের প্রতিটা দিনের সাক্ষী সে নিজেই। কতবার জেনিকে গিয়ে বলে আসছে, সজীব ভাই থাকো, সজীব ভাই ওইখানে অপেক্ষা করছে। নানান কথার বার্তাবাহক ছিল। আজ কেন যেন সেই সব কিছুর জন্য বেশ হীনমন্যতায় ভুগছে। তাই আস্তে করে সরে আসবে বলে পেছনে ঘুরল, কিন্তু এক পাও নড়তে পারল না। জেনি হাত শক্ত করে আবারও টেনে ধরেছে, তারপর গলায় কারেন্টের মতো তেজ নিয়ে বলে ওঠে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার। আমরা হাহা হিহি করি কিংবা চুম্মাচুম্মি করি, দ্যাটস নট ইওর কনসার্ন। তোমার সাহস কি করে হলো পরপুরুষ হয়ে আমাকে টাচ করার? সজীব অপাকের উপরে পৌঁছে গেছে। জেনি তাকে পরপুরুষ বলছে, গলা উঁচু করে সাঁচাচ্ছে, নিজেকে ধরে রাখতে পারল না। জেনির দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, জেনি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারছো? আমাকে তুমিই বারবার ফিরিয়ে দিয়েছ। আমার হাই ব্লাড প্রেশার, তাই উনি ছেলে বউ দেখতে চেয়েছেন বলেই আমি দ্রুত বিয়ে করেছি। আমাদের বিচ্ছেদে আমার কতটুকু দোষ ছিল? জেনি হাত উঠিয়ে সজীবকে থামিয়ে দিয়ে বলল, সেসব অতীত, এখন আমাদের দুজনেরই বর্তমান আছে। মুসাদ্দিককে পেয়ে আমি অনেক সুখী, আলহামদুলিল্লাহ। আমার জন্য মুসাদ্দিকের চেয়ে উত্তম আর কেউ হতে পারবে না, এটাও বিশ্বাস করি, কারণ তারই বাম পাঁজরের হাড় দিয়ে আমি তৈরি। আশা করি তুমিও সুখী তোমার সংসারে, দোয়া করে আর অনেক সুখী হও। আরেকটা কথা শুনেছিলাম, বিচ্ছেদ সবসময় একতরফা হয়, একজন বিচ্ছেদ চায় আরেকজন চুপচাপ মেনে নেয়। তুমি যদি আমাকে না ফেরাতে তাহলে তো আজ পরিণতি অন্য কিছু হতো। তুমি নিজেই চাওনি জেনি? হ্যাঁ, চাইনি, এই জন্য আল্লাহর চাওয়াটাই বেস্ট হয়েছে। যদি আমাদের পরিণতি অন্য হতো, তুমি কি মন থেকে খুশি হতে সজীব, নাকি মুসাদ্দিকের মতো অন্তর থেকে মেনে নিতে পারতে? কখনো কখনো গায়ের জোরে কাজ না করলে গলার জোরই একমাত্র ভরসা, ঠিক আবার কখনো সবকিছু ছাপিয়ে যায় মনের জোরে। সজীবের এখন গায়ের জোর, গলার জোর কিংবা মনের জোর কোনোটাই না তখন ছিল। মায়ের কথা লক্ষ্মী ছেলের মতো মেনে নিয়েছে, এটা ঠিক। মন থেকে জেনির প্রতি টান ছিঁড়ে গিয়েছিল। সামাজিকতা কিংবা মানসিকতা লেভেলের দিকে সজীবের অবস্থান হয়তো সর্বনিম্ন পর্যায়ে। মক্কুর চোখে নিজের ওয়েট ধরে রাখতে তবুও বলল, দেখো আমি মুখ্যর বড়, তবুও তুমি আমাকে এখনো তুমি সম্বোধন করছো, আর মুখ্যকে আপনি বলে সম্পর্কের দূরত্ব বোঝাচ্ছ। অথচ কি সহজেই আমাকে পরপুরুষ বলে দিলে? প্রশ্নটা করেই সজীবের কাছে মনে হলো নিব্বামার্কা কথা বলে ফেলেছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের এমন লেম যুক্তি কোনো দিক দিয়ে যাচ্ছে না। এবার মক্কু চোখ উঠিয়ে জেনির দিকে তাকায়, কি উত্তর দিবে সেই আশায়। কারণ আমার স্বামী আমার কাছে অনেক সম্মানের, সে আমার মাথার তাজ, তাকে আমি সম্মানের সহিত আপনি বলে সম্বোধন করি। ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসি। বলেই মকুকে এক প্রকার বগল দাবা করে হাঁটা ধরলো সামনে। সজীবের বুক কামড়ে ওঠে। সেদিন আম্মার কথাতে হ্যাঁতে হ্যাঁ না করলে এই চমৎকার মেয়েটা তার হতো। অল্প চাহিদা সংসারী লক্ষ্মীমন্ত যেমন বউ পুরুষের কাম্য, জেনি এক কথায় ঠিক তেমনই। কিছুটা এসে জেনি মক্কুর হাত ঝটকা মেরে সরিয়ে অগ্নিদৃষ্টিতে তাকায় মক্কুর দিকে। মক্কু হাত উপরে উঠিয়ে আগেই সারেন্ডার করে বলে,
আমি কিছু করিনি মহারানী, আমি নির্দোষ। জেনি রাগ পড়ে গেলেও হার মানল না, গলায় তেজ নিয়ে প্রশ্ন করলো। আপনার সামনে আপনার স্ত্রীকে অন্য কেউ বাজে কথা বলল, আর আপনি ওন্দা বিলাইয়ের মতো, না সরি প্যাঁচার মতো শুধু তাকিয়ে দেখলেন। আগামী 15 দিন আপনার সাথে ব্রেকআপ। খুব শখ না আপনার বাসর করার? কাল রাতের স্বপ্নের মতোই স্বপ্নেই করুন সেটা। বাই। বলেই গটগট করে চলে গেল মুক্কুকে ফেলে। রাতে ফ্ল্যাটের খালার হাতে অখাদ্য খাবার খেয়ে চেং মাছের মতো মুখ করে শুয়ে আছে জিয়ানা। জেনি আর তামান্না দুইজনই নিজ নিজ পতিদের সাথে বাইরে খেয়ে এসেছে। এদিকে বেচারি জিয়ানা নিজের রান্নার রও জানে না বিধায় খালার কুখ্যাত তেল তেলে ডাল আর কাঁচা কাঁচা পেঁয়াজের ডিম ভুনা দিয়ে কোনো প্রকার গিলেছে। আর মনে মনে নিবিড়কে গালিগালাজ করেছে। কমসে কম 100 বার শালার জামাই বলে গালি দিয়েছে। একদিনও বলল না কেমন আছো কিংবা কি খাচ্ছ। নিজে নিশ্চয়ই সব ভালো ভালো খাবার খাচ্ছে, খাক তার বদহজম হোক। মিথ্যা হলেও তো একটু অভিনয় মানুষ করতে পারে, হাজার হলেও নতুন বই। দূর ভাল লাগে না বলে জিয়ানা উঠে বসে। জেনি জিয়ানার উসফিস লক্ষ্য করে জিজ্ঞাসা করে, কি রে এমন মুচড়ামুচড়ি করছিস কেন? পেট ব্যথা? ধুর, পেট ব্যথা না মনের ব্যথা আপি, বুঝবা না? নিজেরা তো ডেট করে খেয়ে দিয়ে আসলা, আমাকে ফেলে গেছো তেল তেলে ডালের জগতে। কত স্বার্থপর তোমরা, ছ্যা। পাশ থেকে তামান্না বলল, আমাকে ডেটের কথা বলো না ভাই। আমি গিয়েছিলাম বুড়োর সাপ্তাহিক ওষুধপত্র আর ফলো আপ ঠিকঠাক হচ্ছে কিনা চেক করতে। জীবন যৌবন এইভাবেই যাচ্ছে। তা তোমার তো ফার্স্ট ক্লাস, একখান যৌবন পূর্ণতন্য আছে, এইভাবে ওয়েস্ট করছো কেন? নিবিড়কে বশ করে ফেলো। আমার যৌবনে ঠাডা পড়ে ভসকায় গেছে, ওরা যৌবন সুখের চোখে পড়ে না। বলে নিজেই হেসে কুটি কুটি হলো জিয়ানা। পাশ থেকে জেনি আর তামান্না সমসুরে এক প্রকার চিল্লিয়ে উঠল। চুক। জিয়ানা কপাল ভাঁজ করে জিজ্ঞাসা করে, এভাবে টেনে চিল্লিয়ে ওঠার মানেটা কি? না না, কোনো মানে নেই। বিয়ের 7 দিনেই আমাদের জিও হাড্ডাগোড্ডা নেতার নাম সরাসরি সুখ বলে সম্বোধন করেছে। পুরাই হট ব্রেকিং নিউজ। বলে মুখ টিপে হাসলো জেনি। বাড়াবাড়ি হয়ে গেল না? ওনার নিবিড় নামটা আমার পছন্দ না। মানুষের নামের অর্থ কেন কঠিন হবে? সুখটা ভালো প্লাস ছোট, সাথে কিউটও। নিবিড় কেমন নাম এটা আবার? ওকে ওকে, তোমার হাজবেন্ড, তুমি সুখ দুঃখ যা ইচ্ছা রাখো, আমাদের এতে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তোমরা এমন এলিয়েনের মতো বিহেভ করছো কেন? সারা দিনে একবারও কথা বলতেই দেখলাম না নিবিড়ের সাথে। দুইজনেই যদি মুখ ফিরিয়ে থাকো, সম্পর্ক বিল্ড আপ হবে কিভাবে? তামান্না বেশ সিরিয়াস হয়ে প্রশ্ন করে জিয়ানাকে। আমাদের সম্পর্ক ড্রাইভওয়েতে পার্ক করা। কোনোদিন যদি তুষারপাত হয় তবে হয়তো জমবে, নয়তো তোমার এই কথার বাস্তবিক চিত্র অলিক সম, কল্পনা ছাড়া আর কিছুই না গো তামান্না। কবুল বলেছো না মেয়ে? কবে কিভাবে পা পিছলে পড়বে নিজেও বুঝবে না। এই একটা শব্দের যে কি ক্ষমতা হাড়ে মাত্রায় টের পাবে। কবে যে সেফে শিফে পরিণত হবে গায়ে লুঙ্কুপ পর্যন্ত টের পাবে না। আমি আসলে প্রচন্ড স্বার্থপর জানো, কারণ আমি মনে হয় কাউকে গভীরভাবে ভালোবাসিনি। এই জন্য গভীরভাবে আঘাত পাওয়ারও পসিবিলিটি নেই। আশাহীন সম্পর্ক হয়, ভরসা ছাড়া সম্পর্ক বিল্ড আপ হয়। কোনো প্রকার মনের টান ছাড়া দাম্পত্য জীবনে শুরু করা যায়? টান নেই তোমার? সারা রাত জেগে শুধু শুধু সেবা করছিস, সেটা এমনিতেই? সব কিছু এত জটিল করে যদি দুজনেই ভাবিস, তাহলে বিবাহিত ট্যাগ নিয়ে ঘুরবার দরকার নাই জিও। মাসখানেক গেলেই মিউচুয়াল ডিভোর্স নিয়ে নিবি। তোর লাইফ পড়েই আছে, নর্মাল একটা বিবাহিত জীবন কে না চায়? বেশ বিরক্তিমাখা কণ্ঠে জেনি প্রশ্ন করলো। ঘটনা অন্যদিকে মন নিচ্ছে দেখে তামান্না বলল, আস্তে আস্তে মাত্র বিয়ে হয়েছে। একজন স্যাডিস্ট আরেকজন বাস্তবপৃষ্ট। এদেরকে নিজের মতো ছেড়ে দেওয়াই ভালো। জিয়ানা, কাল আমার একটা উপকার করবে প্লিজ? নিশ্চয়ই বল। কাল আমার হয়ে বিউটি কম্পিটিশনের টোকানটা কালেক্ট করে তুমিই লাইনে দাঁড়িয়ে থেকো। আমার একটু কাজ আছে। কাঞ্চনদের ফ্যামিলি প্রপার্টি উইল হবে কাল, আমার থাকতেই হবে সেখানে। পারবা না? আপনি যাবে? আমার ওই ঢং ভং পছন্দ না গো। 1 কেজি রং মেখে কতগুলো মেয়ে হুদাই দাঁত কেলিয়ে সবার অ্যাটেনশন পাওয়ার জন্য হেলবে দুলবে, এতে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। পরে থাপ্পড় টাপ্পড় মেরে বসবো, হয়তো ক্যাচা লেগে যাবে। মাফ করো বই না আমায় প্লিজ। 2 হাত দিয়ে ক্ষমা চাওয়ার মতো করে বলল জিয়ানা। আমি কিভাবে যাব? আমার সেম টাইমে ডিবেট কম্পিটিশন আছে না, এটুকু সহ্য করতে পারবি না? ওকে ওকে, নেব টোকেন। লেট করো না হ্যাঁ, আমার অ্যালার্জি আছে এসব কম্পিটিশনে।
লেট যদি হয়ে যায় তুমি একটু লাইনে অপেক্ষা করো, ঠিক আছে? মেকআপ রুম পর্যন্ত চলে যাও, আশা করি ততক্ষণে আমার হয়েই যাবে। দীর্ঘশ্বাস ছেড়ে বড্ড অনীহা নিয়ে জিয়ানা রাজি হলো। ইদানিং ভাইরাল একটা কথা শুনেছি, বন্ধু বান্ধব হলো কুত্তার বাচ্চাদের মতো। হওয়ার সময় 14টা হয়, কিন্তু শেষ ম্যাচ টিকে থাকে 2-3টা। সজীবের উদ্দেশ্যে নিবিড় বলল। সজীব জেনির অ্যাক্সিডেন্টের পর আর দেখা করেনি নিবিড়ের সাথে। এমনকি নিবিড় জেলে যে 3 মাস ছিল সজীব একটাবারও খোঁজ নেয়নি। আজ হঠাৎ প্রোগ্রামের আগে এসে হাজির সে। সজীব কাচুমাচু করে বলল, হ্যাঁ রে ভাই, ঠিকই বলছিস। তবে আমার নতুন চাকরি রেজিস্ট্রেশন লিভ নিষেধ থাকায় এলাকা আসতেই পারি নাই রে। তুই যে জেরে পড়লি তারপর দিনই আমার জয়নিং ছিল, তারপরে এই প্রথম এলাকায় আসলাম। তোরা সবাই এমন আচরণ করছিস যেন আমি প্রচণ্ড পর হয়ে গেছি। হ্যাঁ রে ভাই, ঠিকই বলছিস। তবে আমার নতুন চাকরি রেজিস্ট্রেশন লিভ নিষেধ থাকায় এলাকা আসতেই পারি নাই রে। তুই যে জেরে পড়লি তারপর দিনই আমার জয়নিং ছিল, তারপরে এই প্রথম এলাকায় আসলাম। তোরা সবাই এমন আচরণ করছিস যেন আমি প্রচণ্ড পর হয়ে গেছি। বেশ হতাশ শোনালো সজীবের গলা। নিবিড় তার দিকে না তাকিয়ে বলল, ব্যস্ত লাইফে সময় করে এসেছিস, এটা আমাদের পরম সৌভাগ্য। সন্ধ্যায় এসে খেয়ে দিয়ে যাস। তারপর বাহিরে বের হয়ে গেল। সজীবের কাছে মনে হচ্ছে এই জায়গা তার পরিচিত না। আকাশ একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসেন ভাই, কিছু নিবেন নাকি ভাবি মারবে? যদি মারে তাইলে জানগা। হুদাই সংসারে অশান্তি কইরা লাভ নাই। মক্কু এগিয়ে এসে সজীবকে হঠাৎ করে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাই। অন্য কারো আপনার উপর কি অনুভূতি জানি না, তবে আমি আপনার উপর কৃতজ্ঞ। তারপর সেও বের হয়ে যায়। নিবিড় যেদিকে গিয়েছে সেদিকে। জীবন ঠিক এমনই। এখানে বাস্তবতার ধার ধারতে গেলে মায়ার সম্পর্ক ছাড়তে হয়। মায়ার সম্পর্কগুলো প্রচণ্ড স্বার্থপর হয়। সে এত বাস্তবতা বুঝে না। এখন সিদ্ধান্ত একান্তই নিজের উপর। মায়াকে জড়িয়ে ইন্টারনাল শান্তিকে গ্রহণ করব, নাকি বাস্তবতা মেনে এক্সটার্নাল হ্যাপিম্যান হিসেবে বাঁচব। দীর্ঘশ্বাস ছেড়ে সজীব নিবিড় যেদিকে গেছে সেও পা বাড়ায় সেদিকে। দুনিয়া ভেসে যাক, নিবিড় তার আত্মার বন্ধু। দীর্ঘদিনের বেকার জীবনের একমাত্র সাহারা ছিল। বাবাহীন বয়স্ক মাকে নিয়ে এই সমাজে টিকে থাকা এত সহজ হতো না যদি নিবিড় সাহায্য না করত। কতদিন পিকনিকের নাম করে ব্যাগে ব্যাগে বাজার করে নিয়ে চলে যেত। হই হই করে সজীবের মায়ের হাতের রান্না খেয়ে চলে আসতো। সজীব সবই বুঝতো। সরাসরি বাজার সদায় দেওয়া ভালো দেখায় না বিধায় নানা অজুহাত দিত। মাঝে মধ্যে নিজের জন্য অহেতুক বেশি বেশি কিনে ফোন দিয়ে বলতো, এত দিয়ে কি করবো, নষ্ট হবে, তুই এসে নিয়ে যা। সজীবের জয়েনিংয়ের 1 সপ্তাহ পরেই কঠিন টাইফয়েড ধরা পড়ে। অনেকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। টাইফয়েডে মাথার চুল অর্ধেক পড়ে গেছে। অল্প বয়সী বউ ধানায় পানায় শুরু করেছে প্রথম থেকে। আন্ডারস্ট্যান্ডিং 0 থেকে মাইনাসের দিকে যাচ্ছে। সেদিন যখন জেনি জিজ্ঞাসা করেছিল, তোমার আম্মা কি মানবে? ওনাকে সব ক্লিয়ারলি বলার পর উনি যদি রাজি থাকে তবে আমার আপত্তি নেই। এরপর আর সজীব যোগাযোগ করেনি। এটা কখনোই সম্ভব না। কোনো মা তার ছেলের জন্য ধর্ষিতা মেয়েকে বউ করে নিবে না। নিজেকে দিয়েও চিন্তা করা যায় না। বাস্তবতা বড্ড কঠিন। ক্যাম্পাসে ঢোকার সময় গেটের কাছে থেমে যায় জিয়ানা। কালচারাল ফেস্টের জন্য ছোটখাটো মেলাও বসেছে। গেট বরাবর রাস্তার ফুটপাত ধরে 4-5টা দোকান। কাচের চুরি দোকানে সব ঝলমলে চুরি দেখে মুচকি হাসলো। এই ভয়ঙ্কর জিনিস মানুষ কেমনে পড়ে? একে তো কাছে, তার উপর আবার চেপে পড়তে হয়। হঠাৎ নারীমন ভেতর থেকে বলে উঠল, একবার ট্রাই করেই দেখো। নিজের দিকে তাকিয়ে ইচ্ছাটা গিলে ফেললো। টি শার্ট আর র্যাম্পারের সাথে কাচের চুড়ি নিশ্চয়ই খুবই হাস্যকর কম্বিনেশন। জিয়ানাকে তাকিয়ে থাকতে দেখে দোকানি জিজ্ঞাসা করে, নিবে না ফা? কত করে মামা? 60 টাকা করে। জিয়ানা ভাবে নিজের কিউরিসিটির জন্য অহেতুক 60 টাকা খরচের দরকার নেই। এই 60 টাকা দিয়ে রাব্বির সকালে নাস্তা হয়ে যাবে। তাছাড়া জিয়ানা এখন দরিদ্র সীমার নিচে অবস্থান করছে। অহেতুক বিলাসিতা তার মানায় না। মুচকি হেসে বলল, জীবনে দেখছেন আমার মতো কেউ আপনার কাস্টমার? ওই যে ন্যাকো ঢেকুরা আসছে, তারা কিনবে। সেখান থেকে এসেই টোকেন নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। অনেকে আর চোখে দেখছে তাকে। কেউ কেউ মুচকি মুচকি হাসলো। ওইসবে জিয়ানা পাত্তা দেয় না। 25 মিনিট লাইনে দাঁড়িয়ে জিয়ানা 7টা ফোন পেয়েছে। সবগুলো টিউশনি রিলেটেড। অদ্ভুত ব্যাপার, সবগুলো ছোট ছোট বাচ্চার প্রাইভেট, 3, 4, 5 পর্যন্ত। আবার স্যালারি বেশ ভালো। জিয়ানা বারবার নিজের নাম্বার বলে তাদের কাছে কনফার্ম করছে। কোথাও ভুল হলো না তো? প্রথম 3টা কনফার্ম করলো, বাকিগুলো পরে জানাবে বলেছে। টোকেন নিয়ে আবারও ভেতরে মেকআপের লাইনে দাঁড়িয়ে আছে। 2বার তামান্নাকে ফোন দিয়েছে। মৌসুমী আর মিম দুইজনকে কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু কেউ রিসিভ করেনি। মনে মনে বলল, এগুলো সব আজ লাপাতা। আমাকে এমন বেকায়দায় ফেলেছে, আজ তাদের রাজ্যের কাজ সব একসাথে পড়েছে। কুত্তির অরিজিনাল ভার্সন সব। আচম্বিত কারো উপহাসে জিয়ানার মাথা গরম হয়ে যায়। এ কি, আমাদের টম্বয়ের কি মিস ক্যাম্পাস হওয়ার ইচ্ছে হলো নাকি? পাশ থেকে আরেকজন টিজ করে বলে, মিস না, মিসেস হবে। ব্রুইট, শুনিসনি?
সেসব বাদ দে, কেউ নিজেকে একবার মিররে দেখলেই তো বুঝে যায় কার স্থান কোথায়। জিয়ানাকে যে তারা খোঁচাচ্ছে সেটা সে খুব ভালো করেই বুঝতে পারলো। এতক্ষণ সে চুপচাপ শুনে আসলেও শেষের কথাটা নিতে পারলো না। আরে আরে, সত্যি সত্যি যদি নেতার বউ হয়েও যায় তবে দেখবি এসব ছোটোখাটো বিউটি কম্পিটিশন কেন, সে মিস ইউনিভার্সের উইন হচ্ছে। বলেই হো হো করে হেসে উঠলো মেয়ে তিনটা। জিয়ানা মাস্ক খুলে ব্যাগ রাখলো আর ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে তিন নমুনাকে। একটা একেবারে শর্ট 5 ইঞ্চির হাই হিল পরা, দ্বিতীয়টার স্কিনের অনেক একনি, মেকআপ দিয়েও ঢাকতে পারেনি, তৃতীয়টা ঠিকঠাক কোনো সমস্যা নেই কিন্তু চিকন ফিতার ফ্রক পরা, ঘাড়ের কাছে ফিতায় ফসকা গিট দেওয়া। হঠাৎ জিয়ানা আমরা করব জয় গানে শীষ বাজানো শুরু করে। জিয়ানার চিলমুট দেখে খোঁচানি গ্রুপ আশাহত হয়ে চুপসে যায়। পানি খাওয়ার নাম করে ব্যাগ থেকে বোতল বের করে অর্ধেক পানি ফেললো দ্বিতীয় মেয়েটির মুখে। হকচকিয়ে উঠে সবাই যখন ছিটকে পড়লো, গোপনের প্রথম মেয়েটির হিল বরাবর জিয়ানার জুতার মাথা দিয়ে একটা ছোট কিক করায় একটা হিল পুট করে ভেঙে গেল আর জিয়ানার সামনে মেয়েটা হঠাৎ জিয়ানার কাঁধ সমান হয়ে গেল। এসব হটকারিতায় তৃতীয় মেয়েটির ডান পাশের ফিতাটা অল্প বাজিয়ে রেখে টান দিয়েছে সঙ্গোপনে, যে কোনো মুহূর্তে সেটা খুলে যেতে পারে। হটকারিতা থামলো মাইকের অ্যানাউন্সমেন্টের মাধ্যমে। সবাই সবার পরিধেয় পোশাকেই স্টেজে হাজির হবেন, শুধু গতবারের প্রথম 3 জনের জন্য আলাদা ব্যবহার আছে। তারা ডান সাইডের মেকআপ রুমে ঢুকে মেকআপ কমপ্লিট করুন, আর কিছুক্ষণের মধ্যেই স্টেজ শো শুরু হবে। জিয়ানা পড়েছে বিপদে। একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, তামান্না আপনাকে পাঠিয়েছেন না? আসুন আমার সাথে। বাধ্য হয়ে জিয়ানা ওনার পেছন পেছন গেল। তাঁবু দিয়ে আলাদা আলাদা ছোট্ট খুপড়ির মতো অস্থায়ী মেকআপ রুম বানানো হয়েছে স্টেজের পাশে। জিয়ানা কাচুমাচু করে বলল, আর একটু পরে চলেই আসবে তামান্না, তার অত সময় লাগবে না মেকআপ নিতে, সে এমনিতেই বেশ সুন্দরী। বোকা হেসে উঠল বলেই ভদ্রমহিলা জিয়ানার থুতনিতে হাত দিয়ে বলল, তোমার চেহারা তো মাশাল্লাহ একেবারেই আট করা। একটা রিকোয়েস্ট করব, রাখবে প্লিজ? জিয়ানা এত আন্তরিকতায় না করতে পারল না, আস্তে করে উত্তর দেয়, সম্ভব হলে অবশ্যই রাখবো। তামান্না আসতে আসতে আমি তোমাকে একটু মেকআপ করতে চাই প্লিজ। এত সুন্দর স্কিন আর চোখে মুখে মানুষ খুব কম পেয়েছি। তোমাকে আর্টিফিশিয়াল কিছু তেমন দিতে হবে না। আমার ক্যারিয়ারে অনেক ছোট বড় অনেক মডেলদের মেকআপ করেছি, তবে তোমাকে মেকআপ করতে খুব লোভ হচ্ছে, করে দিই প্লিজ। জিয়ানা লাফিয়ে উঠে বলল, এমা না না, শুধু শুধু ওয়েস্ট হবে আপনার সময় আর মেকআপ। আমি মেকআপ নিয়ে বাইরে যেতে পারবো না, দুঃখিত। ভদ্রমহিলা এগিয়ে এসে হাত ধরে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আমি নিজেই মুছে দেব, তোমাকে শুধু একটু দেখবো কেমন লাগে প্লিজ। অনুরোধের জন্য নাকি মাঝে মধ্যে ঢেকিও গিলতে হয়। আর জিয়ানা না হয় মেকআপ করলো, তারপর আস্তে করে বলল, ঠিক আছে। ভদ্রমহিলা জিয়ানাকে উপরে ড্রেস খুলে একটা মিনি গাউন টাইপ সিল্কের একটা ড্রেস দিলেন। অজুহাত হিসেবে বলল, কালো ড্রেস মেকআপে নষ্ট হয়ে যাবে। গায়ে গুই করেও জিয়ানা সেটা পরে বসলো চেয়ারে। বিকট একটা চেহারা জিয়ানার চোখের সামনে যতবার ঝুঁকে আসে ততবার সে আল্লাহ আল্লাহ করে, না জানি কি করেছে তার সাথে। মোটা ব্রাশ, চিকন ব্রাশ, ফোমের মতো গোল গোল ব্রাশ, কালো লাল নুট ব্রাউন, কত কালার, কত জিনিস যে চোখে পড়লো মুখে সেই হিসেব জিয়ানা রাখতে পারল না। 30 মিনিট পর ভদ্রমহিলা জিয়ানার হাত ধরে বলে ওঠে, চলো চলো, লেট হয়ে যাচ্ছে। তামান্না স্টেজে চলে এসেছে। জিয়ানা ব্যাকুল হয়ে বলল, মানে স্টেজে কখন গেল আর আমরা কোথায় যাব? ভদ্রমহিলা কোনো উত্তর দিল না। জিয়ানাকে টেনে তাঁবু থেকে বের করে সোজা নিয়ে দাঁড় করালো স্টেজে, যেখানে তামান্না আগে থেকে দাঁড়িয়ে। জিয়ানাকে দেখে মুচকি হেসে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, চাঁদ নাকি আসমানের পরি আমার সামনে দাঁড়িয়ে? জিয়ানার এতক্ষণে খেয়াল হলো স্টেজের সামনে অনেক মানুষ, আর তারা সবাই তাদের দিকেই তাকিয়ে। জিয়ানা নিজেকে উল্টো ঘুরে যেই পালাবে অমনি তামান্না খপ করে হাত ধরে হেলে দুলে আগাতে থাকলো সামনের দিকে। ঠিক সামনাসামনি বিচারে আসনে বসা একজন দাঁড়িয়ে গেল। হাত থেকে কলম পড়ে গেছে, অনেকক্ষণ হয়। ঢোক গিলবে না শ্বাস নিবে সেটাও ভুলে গেল বিচারক সুকনীল নিবিড়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।